আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাধানগর নিহার ডিগ্রি কলেজ ফেসবুক পেজ অ্যান্ড আইসিটি ক্লিনিক থেকে সবাইকে স্বাগত। আমার কলেজের উদ্দেশ্যে আমি আজকে ফেসবুক পেজে লাইভে আসছি। ওয়েলকাম টু দি ফেসবুক পেজ অফ রাধানগর নিহার ডিগ্রি কলেজ অ্যান্ড আইসিটি ক্লিনিক, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। আইসিটি ক্লিনিক দেওয়ার অর্থ হলো ওইটা তোমরা যাতে যদি কোনো কারণে রাধানগর আনিয়ার ডিগ্রি কলেজে আমি পেজটা চালু করতে না পারি তাহলে ওইটা থেকেও তোমরা আমার সাথে যোগ দিতে পারবে। কারণ একসাথেই রাধানগর আনিহার ডিগ্রি কলেজ অ্যান্ড আইসিটি ক্লিনিক থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমার ক্লাসটা নেওয়ার কথা ছিল 11টা, কিন্তু কোনো টেকনিক্যাল কারণে সম্ভব হয়নি। আশা করি এখন তোমরা সবাই নিউজটা পেয়ে যাবে এবং সবাই লাইভে চলে আসবে। তোমরা ইতিমধ্যে অনলাইন ভিত্তিক পরীক্ষা দিয়েছো এবং আমি খাতা কেটে দেখছি, আমি খুবই ভালো লাগছে। আমার ফার্স্ট ইয়ারের যারা সুন্দর করে খাতাটা উপস্থাপন করেছো বেশিরভাগই ভালো করছো। আমার কথা হলো তোমরা যেভাবেই লেখো না কেন, এইভাবে যদি খাতাগুলো লেখো তাহলে তোমাদের ভালো রেজাল্ট করতে আমরা খুবই আশাবাদী। যাক, এইভাবে তোমরা চালিয়ে যাও। আগামী 4 ফেব্রুয়ারি তোমাদের হয়তো ক্লাস সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হবে, তারপর আমাদের অনলাইন ক্লাস কার্যক্রম চালু থাকবে। যা হোক, আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো উচ্চ মাধ্যমিক রসায়নের দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায় অর্থনৈতিক রসায়ন, আলোচ্য বিষয় ইউরিয়া এবং কাঁচ। এখানে একটা কথা বলে রাখি, আমি দ্বিতীয় পত্র পড়ানোর অর্থ হয় না এটা শুধু সেকেন্ড ইয়ারের জন্য, কারণ বর্তমান সিলেবাস এমনভাবে হয়েছে এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটার জন্যই প্রযোজ্য। তো যা হোক, আমি উপস্থাপনায় আছি মামুনুল আফসার, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, রাধানগর আনিহার ডিগ্রি কলেজ। এখন আসো আমরা ইউরিয়ার শিল্প উৎপাদন নিয়ে আমরা আলোচনা করব এবং ইউরিয়া দ্বারা পরিবেশ দূষণ, এটা আমার আলোচনার প্রথম অংশ। এখানে আমার হাতের লেখা দিছি, তোমরা আশা করি পড়তে পারবে। আর যদি কারো পড়তে অসুবিধা হয় আমি যেহেতু ইতিমধ্যে আমি ক্লাসটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ থেকে তোমরা ক্লাস পেয়ে গেছো। আজকে শুধু তোমাদের মন্তব্যটা লিখে জানাবো, আমাকে ইনবক্সে মন্তব্য লিখে জানাবে কার কোন জায়গায় সমস্যা হচ্ছে। ইউরিয়া তোমরা জানো একটা খুবই গুরুত্বপূর্ণ সার, বাংলাদেশের কৃষি অর্থনীতির জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে তোমাদের একটু প্রাথমিক ধারণা থাকা দরকার। এবং ইউরিয়া শুধু সার হিসেবে ব্যবহার করা, সার ব্যবহারের পরিপ্রেক্ষিতে এটা পরিবেশে কিভাবে ক্ষতি হয় সেটাও নিয়ে আমরা আলোচনা করব। এখন আসো, যেভাবে তোমাদের পরীক্ষাটা আসে আমি সেভাবে এখানে উপস্থাপন করছি। ইউরিয়া উৎপাদনের মূলনীতিটা আমি একটু আলোচনা করি। একটু সময় নিচ্ছি। হ্যাঁ, দেখো, ইউরিয়া মূলনীতি হলো 160 হইতে 170 হইতে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 175 বাইসাফে তরল অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া ইউরিয়া উৎপন্ন হয়। বিক্রিয়াটি 2 ধাপে সম্পন্ন হয়। দেখি, দুই ধাপে সম্পন্ন হয়।
প্রথম ধাপে হলো তোমার অ্যামোনিয়ার কার্বমেট এবং দ্বিতীয় ধাপে এটি বিয়োজিত হয়ে ইউরিয়ায় রূপান্তরিত হয়। উল্লেখ্য যে ইউরিয়া হচ্ছে পরীক্ষাগারে সংশ্লেষিত সর্বপ্রথম জৈব যোগ। প্রথম ধাপ অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বামেট, এটা তাপ উৎপাদিত। এখানে তোমার প্রতি মোলের জন্য তাপ উৎপন্ন হয় 37.44 কিলো জুল। আর দ্বিতীয় ধাপ অ্যামোনিয়াম কার্বামেটকে উত্তপ্ত করে ইউরিয়া উৎপন্ন হয়, এটা তাপাহারী। আর দ্বিতীয় ধাপে অ্যামোনিয়া কার্বামেট 40 থেকে 46% ইউরিয়ায় রূপান্তরিত হয়। অর্থাৎ এটা বুঝতেছে এটা উভয়ধর্মী বিক্রিয়া। আর বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড নিম্ন ধাপে প্রস্তুত করা হয়, আমরা যেটা দেখাচ্ছি। প্রাকৃতিক গ্যাস থেকে হাইড্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড, এখানে প্রথমে লাগছে অ্যামোনিয়া। আমি আগের পৃষ্ঠায় যেটা দেখাইছি, অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট, পরে এটাকে উত্তপ্ত করে ইউরিয়া উৎপন্ন হয়। এখন ব্যাপার হলো অ্যামোনিয়া প্রস্তুত, অ্যামোনিয়া তো আর প্রাকৃতিতে পাওয়া যায় না, এটাকেও তোমার সংশ্লেষণ করতে হয়। হাইড্রোজেন, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। আর প্রাকৃতিক গ্যাস থেকে আমরা দুইটা উপাদান, হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাই। আর প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদিত হাইড্রোজেন ও বাইশিত নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয়। আর অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড থেকে ইউরিয়া উৎপাদন। তো বায়ু হইতে কিভাবে নাইট্রোজেন উৎপাদন হয় সেটা একটু দেখি আমরা। বায়ুতে তোমরা জানো বর হিসেবে 78%, আয়তন হিসেবে 79% ইউরিয়া থাকে, নাইট্রোজেন থাকে। তাহলে প্রথমে বায়ুকে উচ্চ চাপে নিম্ন তাপমাত্রায় -190°C তাপমাত্রায় তরল বায়ুতে পরিণত করা হয়। সেই বায়ুকে আংশিক ফাতনের মাধ্যমে নাইট্রোজেন উৎপন্ন হয়। তো আমি এখানে দেখাইছি তরল বায়ু, নাইট্রোজেন অক্সিজেন বেশিরভাগ থাকে আংশিক ফাতনে -190°C তাপমাত্রায় যখন রাখা হবে, তরল থেকে নাইট্রোজেন গ্যাস আকারে বাইর হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম নাইট্রোজেন। এখন আসো প্রাকৃতিক গ্যাস থেকে কীভাবে হাইড্রোজেন উৎপন্ন হয় সেটা একটু দেখি। এটা অনেক বইতে অনেকভাবে দিছে, তোমরা যে কোনো একটা ধাপ অনুসরণ করলে হবে। প্রাকৃতিক গ্যাস থেকে সালফার মুক্ত, প্রথমে প্রাকৃতিক গ্যাসকে জৈব সালফার মুক্ত করতে হবে তোমাকে। মুক্ত করার সময় উত্তপ্ত করে কোবাল্ট এবং মলিবডেনাম প্রবাহকের উপরে মিথেন গ্যাস চালনা করা হয়। তাহলে জৈব সালফার থাকলে যোগ হাইড্রোজেন সালফাইড হিসেবে চলে যাবে, সম্পৃক্ত হাইড্রোকার্বন পাওয়া যাবে। এরপর নির্গত গ্যাসকে জিঙ্ক অক্সাইডের প্রভাবের উপর চালনা করলে, এরপরে জৈব সালফার, এটা তো দেখাইছি, নির্গত জিঙ্ক অক্সাইড প্রভাবের উপর চালনা করলে হাইড্রোজেন সালফাইড মুক্ত হয়ে যায়। অর্থাৎ হাইড্রোজেন সালফাইড তোমার কঠিন হিসেবে থেকে চলে আসে এবং এটা H2টা জলীয় বাষ্প হিসেবে চলে যায়। তাহলে আমরা প্রথমে যে মিথেন ব্যবহার করি, সেই মিথেনের মধ্যে বিভিন্ন অপদ্রব্য থাকে, তার মধ্যে সালফারটা মেইন। সালফার সহ যদি আমি মিথেন থেকে কার্বন ডাইঅক্সাইড বা হাইড্রোজেন পেতে যাই, তাহলে এটা বিশুদ্ধ যৌগ হবে না। তাহলে প্রথমে শুরুতেই আমাকে র মেটেরিয়াল মিথেনকে সালফার মুক্ত করে নিতে হবে। তাহলে কীভাবে মুক্ত হয় আমি আবার একটু বলি। প্রাকৃতিক গ্যাসকে জৈব সালফার মুক্ত করতে হবে। মুক্তকরণে ওই গ্যাসের মধ্যে হাইড্রোজেন গ্যাস চালনা করা হবে। তো হাইড্রোজেন গ্যাস চালনা করবে কোবাল্ট এবং মলিবডেনাম প্রভাবকের উপরে। তখন জৈব সালফার যোগ হাইড্রোজেন দ্বারা সংশ্লেষিত হইয়া হাইড্রোজেন সালফেট হিসেবে বের হয়ে আসবে। আর এই হাইড্রোজেন সালফেট দূর করার জন্য একে জিঙ্ক অক্সাইডের উপর দিয়ে চালনা করা হবে। তাহলে জিঙ্ক অক্সাইডের সাথে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে জিঙ্ক সালফাইড কঠিন হিসেবে গ্যাস থেকে বের হয়ে আসবে এবং জলীয় বাষ্প গ্যাস হিসেবে চলে যাবে। এর পরের অংশ দেখো, প্রাকৃতিক গ্যাস থেকে হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড, এটা আগের নিয়মে আগেই বলছি, আগেরটাই আবার আলোচনা হয়েছে এখানে। এখন বিশুদ্ধ মিথেন যেটা আমরা পেয়েছিলাম, সেই মিথেনের
স্টিম 22 অক্সিজেন সহ জারণ করলে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। আর নাইট্রোজেন ও হাইড্রোজেন উৎপাদন সালফার মুক্ত মিথেনকে উত্তপ্ত নিকেলের উপর দিয়া কি করবে, উত্তপ্ত নিকেলের প্রবাহকের উপর দিয়ে মিথেন চালনা করা হয়, তখন 90% মিথেন জারিত হইয়া কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। তো মিথেন যোগ এটা পানি মানে জলীয় বাষ্প, নিকেল প্রবাহক 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। প্রথমে হবে কার্বন মনোক্সাইড, তারপরে 3 মোল হাইড্রোজেন, অর্থাৎ 1 মোল মিথেনকে জারিত করে আমরা প্রথমে কার্বন মনোক্সাইড পাচ্ছি, 3 মোল হাইড্রোজেন পাচ্ছি। এই কার্বন মনোক্সাইড আবার জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে হাইড্রোজেন। তো দেখা যাচ্ছে 1 মোল মিথেনের থেকে আমরা 4 মোল হাইড্রোজেন পাই। এটাও কিন্তু আমার একটা ইম্পর্টেন্ট র মেটেরিয়াল, সাথে কার্বন ডাইঅক্সাইড পাই। এরপর নির্গত কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, অবশিষ্ট 10% মিথেনকে জারিত করার জন্য প্রয়োজনীয় বাতাস সহ 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে ফেরিক অক্সাইড ও ক্রোমিয়াম অক্সাইড প্রবাহক মিশ্রণের উপর দিয়ে চালনা করলে তখন বাতাসে অক্সিজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়ায় জলীয় বাষ্প উৎপন্ন হয়। আর জলীয় বাষ্প মিথেনের সাথে পুনরায় বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন উৎপাদন করে। শেষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড পটাশিয়াম কার্বনেটের দ্রবণে শোষিত করে অবশিষ্ট হাইড্রোজেন ও বাতাসের 78% নাইট্রোজেন গ্যাস নির্গত মিশ্রণ থেকে বের হয়ে যায়। তাহলে যখন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা জারিত করে আমরা জলীয় বাষ্প পাচ্ছি, জলীয় বাষ্প। আর মিথেন জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। আর যেহেতু কার্বন ডাইঅক্সাইডটি আমি হাইড্রোজেন থেকে আলাদা করে নিব, সেই জন্য আমাকে করতে হবে কি, পটাশিয়াম কার্বনেট নিতে হবে। আর এখানে হাইড্রোজেনও থাকবে, পটাশিয়াম কার্বন ডাইঅক্সাইডও থাকবে, নিতে হবে জলীয় দ্রবণে। এখানে আমরা জলীয় দ্রবণটা লিখি নেই, এটা হবে তোমার, আমি এই জায়গায় লিখে দিই H2O। তাহলে পটাশিয়াম হাইড্রোজেন কার্বনেট। এর অর্থ হলো যে আমি আগে তৈরি করছিলাম কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন। তা আমার কথা হলো যে দুইটা মিক্সচার করলে তো আমরা সঠিকভাবে যোগ উৎপন্ন করি, এখন দুইটাকে আলাদা করতে হবে। তো আলাদা করার প্রক্রিয়া হলো কার্বন ডাইঅক্সাইডকে শোষিত করে নিতে হবে। শোষিত করার প্রক্রিয়া হলো তোমার পটাশিয়াম কার্বনেট নিবে, তাকে কার্বন ডাইঅক্সাইড এবং পানির মাধ্যমে দ্রবীত করলে পটাশিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন হবে। তাহলে আমি কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে নিলাম। শোষিত কার্বন ডাইঅক্সাইডকে আমি আবার পুনরুদ্ধার কীভাবে করব? তো কার্বন ডাইঅক্সাইড শোষণের পর নির্গত গ্যাস মিশ্রণে নাইট্রোজেন হাইড্রোজেনের পরিমাণ 1:3 অনুপাতে থাকবে। এখন পটাশিয়াম হাইড্রোজেন থেকে নিম্নলিখিত তাপে উত্তপ্ত করে কার্বন ডাইঅক্সাইড পুনরুদ্ধার করা হয়। আমি বিক্রিয়াটা নিচে দেখাইলাম। পটাশিয়াম হাইড্রোজেন কার্বনেট জলীয় দ্রবণ, তাপ নিম্ন চাপে, আবার পটাশিয়াম কার্বনেট জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড গ্যাস হিসেবে বাইরে যাবে। জলীয় বাষ্পটা পানি কিন্তু লিকুইড হিসেবে থাকবে, পানি লিকুইড হিসেবে থাকবে। পটাশিয়াম কার্বনেটও এটা যেহেতু দ্রবীত হয় দ্রবণে থাকবে, কার্বন ডাইঅক্সাইডটা গ্যাস হিসেবে বাইরে যাবে। এভাবে কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে নেওয়া হয়। এখন আমরা হাইড্রোজেন উৎপন্ন করলাম, নাইট্রোজেন উৎপন্ন করলাম, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলাম। তাহলে এখন দাফে দাফে আসি। নাইট্রোজেন আর হাইড্রোজেন, প্রথমে ইউরিয়া উৎপাদনের জন্য মৌলিক কাঁচামাল হলো অ্যামোনিয়া। প্রথমে অ্যামোনিয়া তরল বায়ু নাইট্রোজেন অক্সিজেন দ্বারা, আমি ওই আগেই বলছিলাম, আংশিক পাতন করে নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়। আর মিথেনকে আমরা প্রাকৃতিক গ্যাস থেকেও, ওইটা আগেও দেখাইছি একরকম প্রক্রিয়া, এখন আরেকটা প্রক্রিয়া দেখাইলাম। 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলেও আমরা হাইড্রোজেন পেতে পারি। তো এখন এক আয়তন নাইট্রোজেন, 3 আয়তন হাইড্রোজেন, মানে 1:3 আয়তন ভিত্তিতে নাইট্রোজেন আর হাইড্রোজেন নিয়ে আয়রন প্রভাবকের উপরে 200 বায়ু চাপে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং প্রভাবক সহকারী হিসেবে মলিবডেনাম অক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয়।
বিক্রিয়াটা কিন্তু উভয়মুখী, এটা উভয়মুখী বিক্রিয়া, উভয়মুখী বিক্রিয়া। তাহলে ইউরিয়া তো এখন অ্যামোনিয়া পাইছি, তাহলে কার্বন থেকে আগে দিছি কার্বন ডাইঅক্সাইড কীভাবে পাই সেটা আগেও দেখাইছি আমরা। ওখানে ইউরিয়া অর্থাৎ মিথেনকে পুড়িয়ে আমরা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করি। তো কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে এইটা অ্যামোনিয়াম কার্বামেট, অ্যামোনিয়াম কার্বামেট। তো এখানে তোমার এটাই অ্যামোনিয়াম, অক্সি অ্যামোনিয়াম, এটাকে যখন পুনরায় উত্তপ্ত করব তখন এই জায়গা থেকে এক অণু পানি বাইর হয়ে যাবে। আমি এক অণু পানি এখান থেকে বাইর হয়ে যাবে, পানিটা জলীয় বাষ্প হিসেবে বাইর হবে। তখন ইউরিয়া পাওয়া, এটাই ইউরিয়া, এই ইউরিয়া উৎপন্ন হয়। তো তোমাদের 3 নম্বরের জন্য এতটুকু পর্যন্ত লেখলে হবে, অনেক বেশি লেখার দরকার নাই, মূল কথাগুলি তোমাদের মূল নীতিটাই আছে। তারপর আমরা দাফে দাফে যাই আর কি আলোচনা আছে। ইউরিয়া উৎপাদনের যান্ত্রিক পদ্ধতিগুলি দেখো একটু। হ্যাবার পদ্ধতিতে নাইট্রোজেন হাইড্রোজেনকে 1:3 অনুপাতে নিয়ে 200 বায়ু চাপে, বায়ুমণ্ডলীয় চাপে অ্যামোনিয়া উৎপাদনে ইউনিটে অ্যামোনিয়া উৎপাদন করা হয়। এরপর বিশেষ ধরনের অটোক্লেভে স্বয়ংক্রিয় চুল্লি সারিবদ্ধভাবে সজ্জিত সিলিন্ডারের মধ্যে তরল কার্বন ডাইঅক্সাইড ও তরল অ্যামোনিয়া 1:2 অনুপাতে প্রবাহিত করে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন করা হয়। অ্যামোনিয়াম কার্বামেট পরবর্তীতে কার্বামেটকে 130 হইতে 135 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে এবং 35 অ্যাটমসফিয়ার চাপে ইউরিয়া তৈরি করা হয়। তো ইউরিয়া রূপান্তরের হার 40 হইতে 46%। অর্থাৎ উভয়মুখী বিক্রিয়া হওয়ার কারণে 100% আসলে হয় না, গ্যাসীয় বিক্রিয়া কখনো 100% এটা সম্ভব না। উভয়মুখী বিক্রিয়া তাহলে এটা 48%। সেই জন্য আসলে তোমরা বলতে পারো 100% হইলে দাম অনেক কমে যেত। এখানে তোমার 100% না হওয়ার জন্য ওইটা ইউরিয়ার একটা দাম অনেক মানে মোটামুটি এটা বাজারে যেভাবে ওরা কস্টিং করে, যারা সার উৎপাদন করে তারা সব কিছু খরচ মিলে তাদের লাভ টাভ সব ধরে কস্টিং করে। আসলে এটার আমি এক ফাঁকে একটু অর্থনীতি, যেহেতু রসায়ন অর্থনীতি বহির্ভূত কথা বলে রাখি, একটা কেজি সার উৎপন্ন করতে কমপক্ষে তোমার 100-200 টাকা খরচ হয়। কিন্তু হয়তো আমাদের একজন কৃষি সেটা কিনে 50 হইতে 60 টাকায়, বাকিটা কিন্তু সরকারিভাবে ভর্তুকি। এটা শুধু বাংলাদেশে না, সব জায়গায় এই কাজটা করা হয়। অর্থাৎ যারা আমাদেরকে সার উৎপাদন করে দেয় তারা তাদের কস্টিং লাভসহ এটা নিয়ে নেয়, সরকারে ওই দামেই তাদের কাছ থেকে কিনে, কিন্তু সরকারকে করতে হয় 4/1 দামে বা প্রায় অর্ধেক দামে কৃষকের কাছে পৌঁছাইয়ে দেয়, বাকিটা অন্য হাত থেকে এখানে ব্যয় করে। যদি তোমার প্রকৃত উৎপাদকের কাছ থেকে সারটা কিনা হতো তাহলে এইটা দিয়ে যে চাল উৎপন্ন সেই চালের কেজি হতো 200 টাকা বর্তমান বাজার মূল্যে। তো সুতরাং সারের কস্ট ভর্তুকি দেয় বলে আমাদের কৃষকেরা কম মূল্যে সার পেয়ে থাকে। আচ্ছা, যা হোক, এটা অর্থনীতির একটা বিষয়। এখন আমি একটু ফ্লো চার্ট দেখাচ্ছি। প্রথমে ইউরিয়া উৎপন্ন করতে কী কী লাগে সেটা একটু দেখো। মানে সার সংক্ষেপ: উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইডকে এটা ফ্যাশন করা হবে, আর তরল অ্যামোনিয়া রিঅ্যাক্টর অটোক্লেভ মানে চুল্লির ভিতর দেওয়া হবে। চুল্লির সাথে এখানে বিক্রিয়া সংঘটিত হইয়া কার্বোমেট মুক্ত ইউরিয়ার দ্রবণ উৎপন্ন হবে। তারপর তাকে গাড়িকরণ করা হবে। গাড়িকরণ করার পরে সেটা তাপমাত্রা কমিয়ে স্ফটিকীকরণ, অর্থাৎ এটা যাতে অধক্ষেপ করে আমরা ইউরিয়া যে দানা দানা সাগু দানার মতো পাই সেটা করার জন্য গাড়িকরণ থেকে ঠান্ডা করলে তখন এটা স্ফটিক আকারে চলে আসে। পরে সেই স্ফটিক সংগ্রহ করে
ওইটাকে ড্রাই করে আর অনেক প্রক্রিয়া তারপরে বস্তাবরণ করা হয়। আচ্ছা, যা হোক, এই পর্যন্ত গেলাম আমরা ইউরিয়া কিভাবে উৎপন্ন হয় সে সম্পর্কে আলোচনা। অর্থাৎ আমি তোমাদের পরীক্ষায় যতটুকু আসে ততটুকু আমি এখানে আলোচনা করলাম। এর বাইরে আসলে একটা বিশাল ব্যাপার, আমি সুযোগ পাইলে তোমাদের কলেজ যখন খুলবে আমি ডাইরেক্ট প্ল্যানটা তোমাদেরকে ইউটিউব থেকে দেখাবো। তোমরা এই ফাঁকে যারা ইউটিউব চালাও, প্রোডাকশান অফ ইউরিয়া সার্চ দিলে ইউটিউবে চলে আসবে। তোমরা ওইখান থেকে প্রোডাকশান প্রক্রিয়াটা দেখলে তোমরা এটা অনেকটা সহজে বুঝতে পারবে। এখন আসো ইউরিয়া দ্বারা কিভাবে পরিবেশ দূষণ ঘটে। ইউরিয়া যেকোনো প্রত্যেক কেমিক্যাল রাসায়নিক প্রক্রিয়ার একটা সাইড এফেক্ট থাকে। এখন পরিবেশ দূষণ তোমাকে হয়তো ইউরিয়া প্রস্তুতের মূলনীতির জন্য 3 নম্বর, কিন্তু ইউরিয়া দ্বারা পরিবেশ দূষণের জন্য 4 নম্বর, নম্বরটা এটা দিবে। তাহলে এটা আরও বেশি করে দেখতে হবে। তাহলে ইউরিয়া দ্বারা কীভাবে পরিবেশ দূষণ হয় আমরা একটু সে ব্যাপারে আলোচনা করি। ইউরিয়া শিল্প উৎপাদন দ্বারা দূষণ। ইউরিয়া শিল্পের যে সকল বর্জ্য নির্গত হয় তাই দূষক হিসেবে বায়ুর, পানি ও মাটির সাথে দূষণ ঘটায়। এইসব দূষিত পদার্থ দ্বারা প্রাণীদেহে স্বাস্থ্য ঝুঁকির কারণ সৃষ্টি হয়। ইউরিয়া শিল্পের নিম্নলিখিত আমরা দূষণগুলি হলো এখানে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ব্যবহৃত প্রভাবক ফেরিক অক্সাইড, মোলিবডেনাম অক্সাইড ইত্যাদি। বর্জ্যবাণী অ্যামোনিয়া দ্বারা ক্ষারকীয় হয়, সেটাও একটা ব্যাপার। আর ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাস অন্যান্য জ্বালানি দহন থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। জ্বালানি দহন থেকে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এসব বর্জ্য, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা আমরা র মেটেরিয়াল হিসেবে এখানে ব্যবহার করছি, কিন্তু র মেটেরিয়ালটা পুরোটাই তো আর ইউরিয়া উৎপাদনে যাচ্ছে না, সেটা কিছু কিছু পরিবেশে চলে যাচ্ছে। আর ইউরিয়া শিল্প বর্জ্য ক্ষারকীয়। এইসব পানি শিল্পের পার্শ্ববর্তী অঞ্চলে পানিতে মিশে পানিকে দূষিত করে। এর ফলে পানির পিএইচ কমে যায়, পিএইচ বেড়ে যায়, অক্সিজেন অর্থাৎ দ্রবীত অক্সিজেনের পরিমাণ কমে যায়। জলজ প্রাণী উদ্ভিদের স্বাস্থ্যের হানি ঘটে। আর ইউরিয়া শিল্পের কাঁচামাল অ্যামোনিয়া গ্যাসে পানিতে মিশে যায় এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে তা নাইট্রাস অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডে রূপান্তরিত হয়। উদ্ভিদ নাইট্রেট লবণ গ্রহণ করে আবার নাইট্রেট আয়ন উন্মুক্ত করে। পানি ব্যবহার ফলে শিশুদেরও হিমোগ্লোবিনের ক্ষতিগ্রস্ত হয় এবং ব্লুবেরি সিন্ড্রোম নামক রোগের সৃষ্টি হয়। এটা ক্যান্সারের কারণ হতে পারে। অর্থাৎ আমি তোমাদের নোট আকারে দিয়ে দিছি, এই যে যেতটুকু লিখে দিছি, এবং উদ্দীপক তোমাদের প্রশ্ন থাকবে উদ্দীপকের একটা উদ্দীপক দিবে, যদি ইউরিয়ার সাথে পরিবেশ কিভাবে দূষিত একেবারে 4 নম্বর দিবে। আমি যতটুকু লিখে দিছি এতটুকু খাতায় লিখে ফেলো তোমরা, তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি, তো হোয়াটসঅ্যাপ থেকে খাতায় লিখে ফেলো, এবং এইতটুকু লিখলে পুরো নম্বর পাওয়ার সম্ভাবনা আছে। তো যা হোক, আমাদের আজকে ইউরিয়ার আলোচনা এখানে শেষ। আরেকটা বিষয় আলোচনার ছিল, সেটা হলো কাঁচ শিল্প। তোমরা বিভিন্ন কাঁচ ব্যবহার করো, আসলে এটা আসলে রিসাইকেল না, এটা রিসাইকেল হবে।
এটা বানানটা ভুল হয়েছে, রিসাইকেল। এটা আসলে তোমার অব্রর নিজে অটো কারেকশন করাতে এই ব্যাপারটা হয়েছে, রিসাইকেল। রিসাইকেল। আচ্ছা, যা হোক, এটা রিসাইকেল হবে। এখন আসো কাঁচ উৎপাদনের মূলনীতি। এটা একটু জানা দরকার তোমাদের। কাঁচ হলো অতি শীতলীকৃত তরল পদার্থ। এখন যদি তোমার কাঁচের সঙ্গে তো হোয়াট ইজ গ্লাস, সো কাঁচ কি, তো তোমাকে বলতে হবে কাঁচ হলো অতি শীতলীকৃত তরল পদার্থ যা রাসায়নিক গঠনগতভাবে সোডিয়াম ক্যালসিয়াম দ্বিসিলিকেটের মিশ্রণ। সোডিয়াম ক্যালসিয়ামের দ্বিসিলিকেট মিশ্রণ। কাঁচ দেখতে স্বচ্ছ কিন্তু ভঙ্গুর, অনিয়তাকার এবং কঠিন পদার্থ। তাহলে এখন কাঁচের উৎপাদন মুখ্য উপাদান হলো তোমার সিলিকন অক্সাইড, যেটা বালি। তোমরা যখন কোনো সময়, এটাও আমি তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমরা অনেকে ইন্টারনেট চালাও, ইউটিউবে চালাও, এখন ওই ক্লাসগুলি দেখতে তো আসলে বেশি বেশি করে তোমার এমবি লাগতেছে। তো তোমরা ইউটিউবে প্রোডাকশন অফ গ্লাস যদি সার্চ দাও অথবা কাঁচ উৎপাদনও সার্চ দিলে চলে আসবে। ওখানে তোমরা দেখবে কিভাবে কাঁচ উৎপন্ন হয়। আমরা ওই শিল্প এটা দেখছি, ওখানে দেখা যায় অনেক বালি, সিলিকা বালি, অর্থাৎ যেটা সিলিকন ডাইঅক্সাইড বালি। তারপরে চুন লাগে ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। আর গৌণ উপাদান হবে সোডিয়াম বোরেট, এটা বিশেষ কাঁচ তৈরি করার জন্য লাগবে। সল্ট কেক, ফেলোস্পার। আর এখানে উদাহরণ অ্যালুমিনিয়াম অক্সাইড, A2 অক্সাইড। A2 মানে এটা পরে আমি সংজ্ঞা কী হবে নিচে রেখে দিছি। অ্যালুমিনিয়াম অক্সাইড, 6 সিলিকন অক্সাইড। এখানে A2 অক্সাইড হলো সোডিয়াম অক্সাইড এবং পটাশিয়াম। অর্থাৎ অবস্থাভেদে এর পরিবর্তে সোডিয়াম হতে পারে অথবা পটাশিয়াম হতে পারে। বোরন অক্সাইড, আর্সেনিক অক্সাইড ও অন্যান্য লবণ। এছাড়াও ভাঙা গাছের টুকরা কাঁচামাল হিসেবে ব্যবহৃত। অর্থাৎ এখানে তোমরা দেখবা যারা বাঙালি আছে ওরা ওই কাঁচামালটা সংগ্রহ করে, বরঞ্চ কাঁচামাল থেকে এটা উৎপাদন করা আরও লাভজনক এবং সহজ। তাহলে তোমার বাঙ্কা কাঁচও কাঁচ উৎপাদনের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে আমি কি বলছি, কাঁচ উৎপাদনের মূলনীতি। এই মূলনীতিগুলি তোমরা এখানে যা লিখে দিছি খুব সুন্দর করে নোট করে একেবারে খাতায় লিখে ফেলবা। কাঁচ উৎপাদন অতি শীতলীকৃত তরল পদার্থ যা রাসায়নিক গঠনগতভাবে সোডিয়াম ক্যালসিয়াম দ্বিসিলিকেট লবণ। আর কাঁচ দেখতে স্বচ্ছ কিন্তু ভঙ্গুর, অনিয়তাকার এবং কঠিন পদার্থ। তাহলে সংজ্ঞা এতটুকু পর্যন্ত তোমরা লিখে দিবা। আর কাঁচের উৎপাদনে উপাদান হবে মুখ্য উপাদান, গৌণ উপাদান দুই ধরনের, যেগুলো মূলত মূল কাঠামো কাঁচের। সেটা প্রথমটা হলো বালি, তারপর চুন ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেট চুনাপাথর, আর সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ। গৌণ উপাদান যেটা কোয়ালিটি কাঁচ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। তার মধ্যে সোডিয়াম বোরেট, সল্ট কেক, ফেলোস্পার। আচ্ছা, তাহলে এটা দিয়েছে। এছাড়াও বাঙ্কা গাছের টুকরা। এখন এসো তাহলে কাঁচ উৎপাদনের মূলনীতি। এখানে আমরা কন্টিনিউ করতেছি। কাঁচের প্রধান তিনটি মূল উপাদান নির্দিষ্ট অনুপাতে: 100 ভাগ সিলিকা, 35 ভাগ সোডা অ্যাশ, 15 ভাগ চুনাপাথর। এইগুলো কম্পোজিশনগুলো একটু মুখস্থ রাখবা। মানে 100 কেজি যদি তুমি সিলিকা দাও, তার সাথে 35 কেজি দিতে হবে সোডা অ্যাশ। সোডা অ্যাশ মানে সোডিয়াম কার্বনেট, যেটা আমরা কাপড় কাচা সোডা হিসেবে ব্যবহার করি। 15 ভাগ চুনাপাথর, যেটা রাস্তা বাঁধার কাজে, ঘর বাড়ির যারা ফাইলিং করার কাজে ব্যয় করে ব্যবহার করে। গ্লোবাল সল্ট, গ্লোবাল হচ্ছে 1450 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে স্বচ্ছ গলিত গাছ উৎপন্ন হয়। তাহলে আমি রিয়াকশানটা এখানে দেখাচ্ছি।
সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। এখানে দেখবা মোল হিসেবে 1 মোল সোডিয়াম কার্বনেট 1 মোল ক্যালসিয়াম, এর অর্থ হলো 106 গ্রাম সোডিয়াম কার্বনেট হলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তারপর সিলিকন অক্সাইড, এর মধ্যে 1 মোল সোডিয়াম অক্সাইডকে 6 দিয়ে 6 মোল সোডিয়াম অক্সাইড। আবার বলি 1 মোল সোডিয়াম কার্বনেট 1 মোল ক্যালসিয়াম কার্বনেট 6 মোল সিলিকন, অর্থাৎ মোল হিসেবে 1:1:6। মিশ্রণকে 1450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কাঁচ উৎপন্ন হয়। তাহলে আমি বলছি সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড, এটাই হলো কাঁচ। অর্থাৎ কাঁচের মধ্যে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং 1 অণু সোডিয়াম অক্সাইড, 1 অণু ক্যালসিয়াম অক্সাইড, 6 অণু সিলিকন অক্সাইড একসাথে থেকে কাঁচ উৎপন্ন হয়। আর এখান থেকে ওই কার্বন ডাইঅক্সাইডগুলি গ্যাস আকারে বাইরে যায়। আর সোডা অ্যাশের পরিবর্তে সল্টকেক অ্যাশ, সোডিয়াম সালফেটও ব্যবহার করা যায়। সার্কুল মিশ্রণে সিলিকা বালিও চুনাপাথর গুঁড়াসহ উত্তপ্ত করে কাঁচ তৈরি করা হয়। তাহলে আমি যদি এখানে একটু লেখাটা একটু তোমরা এদের ওইখানে থেকে দেখে নাও, তোমরা হোয়াটসঅ্যাপটা দেখতে পারো। সোডিয়াম সালফাইড, সিলিকন অক্সাইড, কার্বন, ওইটা সোডিয়াম সিলিকেট হবে, কার্বন ডাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে এই সোডিয়াম সিলিকেট, ক্যালসিয়াম অক্সাইড। আর যেহেতু এখানে 1 অণু সোডিয়াম সিলিকন অক্সাইড 1 অণু এখান থেকে পাওয়া যাবে, সেই জন্য 5 অণু সিলিকন অক্সাইড সহ উত্তপ্ত করলে তোমার কাঁচ উৎপন্ন হয়ে যাবে। অর্থাৎ সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, 6 অণু সিলিকন অক্সাইড মিলে কাঁচ হয়ে যাবে। কাঁচের উৎপাদন, কাঁচের উৎপাদন ও গলন, আকৃতি প্রদান, ফান দেওয়া, এনিলিং, ফিনিশিং, এগুলো নিয়ে একটু আলোচনা করি। 4টি ধাপে সংগঠিত হয়। প্রথমে গলন। চুনাপাথর, ডলোমাইট, ফেলোস্পারের মিশ্রণকে বল মিলের মধ্যে দিয়ে চূর্ণ করে, অর্থাৎ প্রথমে বড় বড় টুকরা থাকবে, সেটা বল মিল বড় বড় ক্রাশ করে ছোট ছোট টুকরা করে। আর বালি, সোডা, অবশ্য বোরাক্স, অন্যান্য উপাদানগুলোকে উত্তপ্ত শুষ্ক করে ব্যবহার উপযোগী করা হয়ে থাকে। অতঃপর তাদেরকে প্রয়োজন অনুপাতে একত্রে মিশানো হয়। এই মিশ্রণকে কাঁচদ্রব্য বলা হয়। কাঁচদ্রব্য গলানোর জন্য ট্যাঙ্ক চুল্লিতে নেওয়া হয়। এই চুল্লির ধারণ ক্ষমতা প্রায় 1500 টন। আর চুল্লিকে প্রায়, এগুলো অনেকটা মুখস্থ টাইপের পড়া, আর সেই জন্য আমি অবশ্য প্রত্যেকটা তোমাদের জন্য নোট আকারে দিচ্ছি, মুখস্থ করা। তারপর এখানে যা কিছু বুঝার কোনো জায়গায় অসুবিধা হয় আমরা বুঝিয়ে দিব। চুল্লিকে প্রায় 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হয়। এই তাপমাত্রায় কাঁচদ্রব্য গলে যায় এবং একটি ফুল যেন পুকুর ছোটোখাটো আমরা দেখছি। তোমরা যদি কোনো সময় ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরি বা এই ধরনের যেখানে হাঁস উৎপন্ন হয়, পিএসপি, ওখানে গিয়া দেখবা ওটা মনে হবে একটা পুকুর, আসলে এগুলো হলো গলিত হাঁস। এই তরল উপাদানের উপর দিয়ে অগ্নিশিখা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলতে থাকে, ফলে ফিস্ট কাঁচ উৎপন্ন, অর্থাৎ কাঁচের, অর্থাৎ ওই অগ্নিশিখাটা আসলে মূলত কার্বন ডাইঅক্সাইডটা চলে যায়। তো সোডিয়াম কার্বনেট, প্রথমে অ্যাসিলিকন অক্সাইড, সোডিয়াম অ্যাসিলিকন কার্বনেট, এমআইনি এখানে কয়টা হবে আর নির্দিষ্ট করে নাই আর কি। আমরা যদি ওখানে 6 দিছি, এখানে যে কোনো সংখ্যক হতে পারে এর মান। আর ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড, এখন সোডিয়াম সালফাইড, কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম সালফেট, কার্বন মনোক্সাইড। আর সোডিয়াম সালফাইড কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফাইড, কার্বন ডাইঅক্সাইড। আর সোডিয়াম সালফাইড, সিলিকন অক্সাইড, তো সোডিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড। তাহলে সুতরাং সোডিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড ওই মিলিত হইয়া সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, A+B সিলিকন অক্সাইড। ওই আগে যখন আমরা বলছিলাম 1 মোল সোডিয়াম অক্সাইড, 1 মোল ক্যালসিয়াম অক্সাইড, 6 মোল সিলিকন অক্সাইড মিলে 1 মোল কাজ হয়। তো এখানে ওই 6 জায়গায় A+B লাগছে। এইটা তাহলে উৎপন্ন ফিস্ট কাঁচকে ট্যাঙ্কের বিপরীত প্রান্ত দিয়ে অপসারণ করে নেওয়া হয় এবং এই প্রক্রিয়াটি অবিরাম চলতে থাকে। আকৃতি প্রদান, হাঁস উৎপন্ন হইয়া ফিস্ট কাঁচকে যান্ত্রিক উপায়ে প্রয়োজনীয় আকার প্রদান করা হয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কাঁচ
বিসকাস তরল থেকে পরিষ্কার কঠিন অবস্থায় পরিণত হয়। বিসকাস তরল, বিস্কুসিটি তোমরা পড়ছো ফিজিক্সে, এটা আশা করি তোমরা জানবা, আমি এখানে আর আলোচনা করলাম না। যার বিস্কুসিটি বেশি সেজন্য এটা বিসকাস। কাঁচের ফান দেওয়া এনিলিং করা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কাঁচের ফান দেওয়া হলো এটা তোমাদের এর উপরে 2 নম্বর একটা প্রশ্ন আছে। এখন ফান দেওয়াটা কি আমি এখানে বলছি, সব ধরনের কাজকে ফান দেওয়ার প্রয়োজন। কাজকে ফান দেওয়া না হলে তা এমনকি কিছু সময় রেখে দিলে ভঙ্গুর হয়ে যায়। আর প্রতিটি কাজে এর গলনাঙ্ক নিয়ে, অর্থাৎ ফান দেওয়াটা কি, প্রত্যেকটা কাজের গলনাঙ্ক আছে, গলনাঙ্কের নিচে একটি সংকট তাপমাত্রা থাকে। এই কাজকে উত্তপ্ত করে এই সংকট তাপমাত্রার উপর রেখে বেশ কিছুক্ষণ ধরে ধীরে ঠান্ডা করা হয়, ফলে কাজের উপাদানগুলি সঠিক অনুপাতে মিশ্রিত হয়ে যায়, অতঃপর ঠান্ডা করা হয়। তাহলে ফান দেওয়া তোমরা বুঝছো, কাজকে সরাসরি তোমার কঠিন করা হয় না, অর্থাৎ এর সংকট তাপমাত্রা থাকে, যে তাপমাত্রা না হলে কাজ গলবে না, তার নিচে রেখে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হয়। সংকট আমরা ওই তোমার দ্বিতীয় অধ্যায়ে প্রথম অধ্যায়ে আলোচনা করছিলাম ফার্স্ট পেপারে। তো সংকট তাপমাত্রায় বেশ কিছুক্ষণ রেখে দিয়ে যদি এটাকে ঠান্ডা করতে দেওয়া হয়, তখন সমস্ত সুষমভাবে সবগুলি উপাদান সুষমভাবে গলবে। সুষমভাবে গলার ফলে কাচের মিশ্রণটা সুষম হবে এবং ঠান্ডা করার পর এটা আর ভঙ্গুর হবে না, মানে একটা গুণগত কাছে পরিণত হবে। তাহলে এটাই ফান দেওয়া, এটার জন্য 2 নম্বর তোমরা খুব ভালো করে মনে রাখবা। ফান দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে ফান দেওয়া কেন হয় সেটা একটু মনে রাখবা। তাহলে আবার বলি, ফান দেওয়াটা যেহেতু বিভিন্ন বোর্ডে আসছে, ফান দেওয়া কি, আজকে যদি সরাসরি আমরা ঠান্ডা করে ফেলি তাহলে এটা ভঙ্গুর হয়ে যেতে পারে। ভঙ্গুর হয়ে গেলে যে কোনো গুণগত মান ঠিক থাকবে না। তাহলে যাতে এই ভঙ্গুরতা না থাকে সেজন্য কাজ উৎপাদনের কাজকে সরাসরি ঠান্ডা না করে এর সংকট তাপমাত্রায় বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হয়। রেখে দিয়ে ওই অবস্থায় ঘাসের সব উপাদান গলে সঠিক অনুপাতে মিশ্রিত হয়। পরে ধীরে ধীরে ঠান্ডা করলে একবার জমাট বাঁধা কাজটা সঠিক অনুপাতে পরস্পরের সাথে যুক্ত হয়ে কাজ উৎপন্ন করে। তাহলে ফান দেওয়া আমি এটাকে বলে দিই, ফান দেওয়াটা তোমরা বুঝতে পারছো তো, ফান দেওয়াটা এখান থেকে শিখে ফেলবা। আমি এইভাবে হাঁসের ফান দেওয়া হয়, আর ফলে গাছ তাপমাত্রা সহ গাছ সহ এবং টেকসই হয়। ফিনিশিং, সর্বশেষ কাজকে ফিনিশিং করা হয়, পরিষ্কারকরণ, গ্রেডিং, পলিশকরণ একই সঙ্গে ফিনিশিংয়ের কাজে অন্তর্ভুক্ত। তাহলে কাঁচামাল চূর্ণকরণ, আমি একটু এখানে তোমার কাজ তৈরির ফ্লো চার্টটা দেখাইছিলাম। প্রথমে কাঁচামাল তাকে চূর্ণ করবে, বিচূর্ণ কাঁচামাল সঠিক উপাদানে মিশ্রিতকরণ করা হবে, ট্যাঙ্কে নেওয়া হবে। ট্যাঙ্কে নেওয়া করে ওই তাপমাত্রা বলছিলাম 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফিস কাজ উৎপন্ন হবে, তার উপকরণ তৈরি করবে। তো এনেলিং বলছি ফান দেওয়া হবে। ফান দেওয়ার পরে ফিনিশিং করা হবে, তার সংরক্ষণ করা হবে, তারপরে মার্কেটে বাইরে এটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হবে। তবে খুবই ইম্পর্টেন্ট, তোমরা আজ থেকে লেগে যাও এটা। এখান থেকে একটা প্রশ্ন তোমাদের অবশ্যই আসে এই চ্যাপ্টার থেকে, এবং এখানে যারা লেখে এখানে ছোটোখাটো ভুল হলো এটার জন্য নম্বর হাঁটে না। আমি তোমাদের একটা ভিতরের খবর বলে দিচ্ছি, আমরা এটা এখানে যদি তারপরে তোমরা ভুল না করতে চেষ্টা করবে আর কি। কিন্তু তোমার অর্গ্যানিক কেমিস্ট্রি বা অন্য জায়গায় তোমরা ভুল করতে পারবে না। তো এখানে যেহেতু মুখস্থ করা, এখানে ভালো নম্বর পাওয়া যায় তোমরা যদি এখান থেকে অ্যান্সার করতে পারো। আর এখানে আমি বিভিন্ন ধরনের কাজ নিয়ে একটু আলোচনা করছি। কাজ সাধারণত 3 প্রকার থাকে: সোডা লাইম সিলিকেট, বোরোসিলিকেট, ফসফেট সিলিকেট। তো সোডা লাইম তো আগে যেগুলো আলোচিত ধরনের কাজে বিশ্বে বহুল ব্যবহৃত হয়, প্রচলিত প্রায় 80% হাঁসই হলো এই ধরনের গাছ।
এই ধরনের কাঁচের উপাদান হলো সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড, অর্থাৎ এটা সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড ও সিলিকন যেটা মিলে আমরা সাধারণ কাঁচ উৎপাদন, ওইটাই হলো আসলে সোডিয়াম আর সিলিকেট, অর্থাৎ যেটার উৎপাদন প্রক্রিয়া আমি তোমাদেরকে বর্ণনা করছি ওইটাই হলো সোডিয়াম সিলিকেট, সোডিয়াম সোডা লাইম গ্লাস। সাধারণ গ্লাস নামে পরিচিত সোডিয়াম অক্সাইড অর্থাৎ এক্স বলতে ওখানে 6 দেখাইছি, তুমিও 6 লিখতে পারো, সহজে গলে যায় এবং টেস্ট টিউব, কাঁচের গ্লাস, বোতল ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। পটাশ কাঁচ, সোডিয়াম, এখানে পটাশ কাঁচ আর উপাদানগুলি ঠিক থাকবে, শুধু সোডিয়াম অক্সাইডের পরিবর্তে পটাশিয়াম অক্সাইড ব্যবহার করা হবে, বাকি উপাদানগুলি অপরিবর্তিত রাখবে। যেমন এখানে পটাশিয়াম অক্সাইড দেখাইলাম আমি, আর সোডিয়াম অক্সাইডের পরিবর্তে পটাশিয়াম অক্সাইড, শুধু এটাই ব্যতিক্রম। আর গলনাঙ্ক উচ্চ, টেস্ট টিউব, বুরেট, পিপেট, পাতল ফ্লাক্স, কণিকা, এগুলো মাল্টিপল, এই জিনিসগুলি খুবই মনে রাখবা, মাল্টিপল চয়েসের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট। অন্যান্য শক্ত কার্যন্ত্র তৈরিতে পটাশ কাঁচ ব্যবহার করা হয়। আর সেরিয়াম কাঁচ, সোডিয়াম পটাশিয়াম অক্সাইডের সাথে সেরিয়াম অক্সাইড, মানে এটা তৃতীয় অক্সাইড যোগ করা হয়, অর্থাৎ সোডিয়াম অক্সাইডও থাকবে, পটাশিয়াম অক্সাইডও থাকবে, তার সাথে সেরিয়াম অক্সাইডও মিক্সার করে দেওয়া হয়। সিলিকন তো থাকবে, সিলিকন না হইলে তো তোমার কাজ হবে না। এই কাছে প্রধান বৈশিষ্ট্য হলো এটি ইউভি রশ্মি প্রতিরোধ করে। চশমার কাঁচ, নভোচারীর হেলমেট, এটি ব্যবহার হইতো, খুবই একটা গুরুত্বপূর্ণ কাঁচ। আর ল্যাট কাঁচ, দেখো কত সোজা জিনিস, একটু পড়তে পড়তে চলে আসবে। ল্যাট কাঁচ, এই কাছে সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইডের সাথে ল্যাট অক্সাইড ব্যবহার হতে হয়। এই সাধারণ সংকেত সোডিয়াম অর্থাৎ পটাশিয়াম অক্সাইড ঠিক থাকবে, শুধু এই একটা অতিরিক্ত আসবে। অর্থাৎ তুমি বলছো স্যার আগে 6 দিছো, এখানে এক্স দিছেন, 6 দিছেন, এখানে এক্স দিছেন, তুমি এক্সের জায়গায় 6 লিখতে পারো, অর্থাৎ এখানে 6টা কিন্তু বেশি ক্ষেত্রে দেখা যায়, তো এটা 6-এর এদিক ওদিকও হতে পারে, সেই জন্য এটা অজানা সংখ্যা দেওয়া হয়েছে। এই ধরনের কাজ খুব স্বচ্ছ হওয়ায় চশমার কাজ, বাল্ব, অপটিক্যাল যন্ত্রপাতির কাজ, গাড়ির লুকিং গ্লাস হিসেবে ব্যবহৃত হয়। অর্ধস্বচ্ছ সাদা কাঁচ, এই ধরনের কাঁচের মধ্যে সোডিয়াম অক্সাইডের সাথে নির্দিষ্ট অনুপাতে ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড ব্যবহার করা হয়। সংকেত হলো সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, অজানা সংকেত অর্থাৎ এক্স পরিমাণ সিলিকন অক্সাইড। এটা হলো বাতির সেইট, ডিসপ্লে বোর্ডের বাল্বের কাজ ইত্যাদিতে এটা ব্যবহৃত হয়। আর ব্রোসিলিকেট কাঁচ, পাইরেস কাঁচ, এই ধরনের কাঁচ তৈরিতে জিঙ্ক, বেরিয়াম, সিলিকেটকে যুক্ত করা হয়। এর সাধারণ সংকেত হবে সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, বেরিয়াম অক্সাইড এক্স, আর বোরন ট্রাইঅক্সাইড, সিলিকন অক্সাইড এভাবে থাকবে এক্সের জায়গায়, এক্সের পরে এটা যে কোনো সংখ্যক হতে পারে। এই ধরনের কাজের মধ্যে 13-20% বোরন ট্রাইঅক্সাইডের এবং 70-80% সিলিকা থাকে। এটি ফসান গুণাঙ্ক খুবই কম এবং গাছসহ। তাপ ও বিদ্যুৎ ও পরিবাহী টেলিস্কোপের আয়না নির্মাণে ব্যবহৃত হয়। আর ফাইবার গ্লাস বলছে তন্তু কাঁচ, এটা খুবই জনপ্রিয়, যেটা ইন্টারনেট নেটওয়ার্ক, ব্রডব্যান্ড নেটওয়ার্কের জন্য ব্যবহার হয়। এটাই হলো তন্তু কাঁচ। এটি বোরোসিলিকেট কাঁচের অন্তর্ভুক্ত। গলিত কাঁচকে প্লাটিনামের সরু নলের 0.001 ন্যানোমিটার থেকে 0.1 ন্যানোমিটার ব্যাস বিশিষ্ট, এর মধ্যে দিয়ে উচ্চ চাপে রাখলে সরু নমনীয় তন্তু বেরিয়ে আসে, একে তন্তু গ্লাস বলে। পশমি বস্ত্র তৈরিতেও এটা ব্যবহার করা হয়। আর একটা আছে ফসফেট কাঁচ, এটা একটু দেখো। এই ধরনের কাঁচের ক্ষেত্রে সাধারণ সংকেত হলো সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড। আর এখানে এই ব্যাপারটা হলো এক্সের পরে দেওয়ার অর্থ সিলিকন অক্সাইড যত, ফসফেটও তত থাকবে। এই জিনিসটা বুঝো তোমাদের, এইগুলো এক্স পরিমাণ থাকবে। কাঁচের একটু উপাদান হওয়ায় এটি বিশেষ গুণ বিশিষ্ট হয়। হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক সিলিকেট অ্যাসিড উৎপন্ন হয়, কিন্তু ফসফরাস পেন্টক্সাইড কাজের সাথে হাইড্রোজেন ফ্লোরাইড, অর্থাৎ এখানে তোমার হাইড্রোজেন ফ্লোরাইড রাখতে, হাইড্রোজেন ফ্লোরাইড হলো সব অ্যাসিডের অন্য যৌগের সাথে বিক্রিয়া করে ফেলে কাজের সাথে। যখন এইভাবে কাজটা তো ফসফেট কাজ তৈরি করা হবে, সেখানে তোমার হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড রাখতে পারবে, কাজের উপর দাগের সৃষ্টি হয় না।
অন্যান্য হাঁস, রঙিন হাঁস আছে বর্ণযুক্ত সাধারণ উপাদানের সাথে এক বা একাধিক উপাদান থাকে। এ হচ্ছে মৌলের অক্সাইড, বিশেষ করে ফেরাস অক্সাইড। অর্থাৎ এখানে তোমার অবস্থান্তর মৌলের অক্সাইড, ধাতুর অক্সাইড থাকে। তো আমরা জানি অবস্থান্তর মৌল ধাতুগুলি রঙিন যৌগ গঠন করে, সেই জন্য এটার বর্ণ সৃষ্টির জন্য এগুলো ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, নিকেল অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। সাধারণ সংখ্যা সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। এখানে M2OX এর অর্থ হইল যে এম যে কোনো ধাতু হতে পারে, আয়রন, ক্রোমিয়াম, নিকেল। এটা অবস্থা ভেদে কোন কালারের গ্লাস তৈরি করবে তার উপর ভিত্তি করে এটা থাকবে। আর অক্সাইড এটা যদি তোমার একযোজি হয় তাহলে এটাও 2 হয়ে যাবে, এক্স। দ্বিযোজি হলে 2 যোজি হলে 1 যোজি হলে 1 হবে, 2 যোজি হলে 2 হবে, 3 যোজি হলে 3 হবে। আর ওয়াই পরিমাণ সিলিকন অক্সাইড। তো এখানে এম অবস্থান্তর মূল, এক্স হলো যোজ্যতা। আর বিল্ডিং বা গাড়ির কাছে ব্যবহার করা হয়। আর ফটোক্রোমিক গ্লাস বিশেষ ধরনের গ্লাস, যেটা আমরা সবসময় ব্যবহার করি। অনেক সময় সূর্যের আলোতে গেলে এটা রঙিন হয়ে যায়, আবার স্বাভাবিক আলোতে সাদা হয়। এই ধরনের কাজ হলো ফটোক্রোমিক বিশেষ ধরনের গাছ। দৃশ্যমান আলোকিত বস্তু কিন্তু প্রথম আলোকে রঙিন হয়ে যায়। এটাই প্রস্তুতির সময়। এটা কীভাবে প্রস্তুত হয় তোমাদের তো একটু জানা দরকার। সামান্য সিলভার ক্লোরাইড যুক্ত করে দেওয়া হয়। সূর্যালোকের উপস্থিতিতে সিলভার ক্লোরাইড অণু বিভাজন হয়, ফলে সিলভার আয়ন ক্লোরাইড আয়ন যুক্ত মূলক সৃষ্টি হয়। মুক্তমূলক সিলভার আর মুক্তমূলক, এগুলো কিন্তু মূলক। ক্লোরিন পরমাণু, আয়ন না, সিলভার পরমাণু, এগুলো মূলক। আর সিলভার মুক্তমূলকের মধ্যে দিয়ে সূর্যালোক প্রবেশ করতে পারে না, ফলে কাঁচে রঙিন হয়। আর সূর্যালোকের অনুপস্থিতিতে সিলভার আর ক্লোরাইড আবার যুক্ত হইয়া সিলভার ক্লোরাইড হয়ে যায়, তখন আবার সাদা হয়ে যায়। বুঝতে পারছো? সিলভার ক্লোরাইড দেওয়া হয়। সিলভার একজন সূর্যালোকের উপস্থিতিতে মুক্তমূলক সৃষ্টি করবে, সেই মুক্তমূলকের মধ্যে সিলভারের ভিতরে সাদা আলো ঢুকতে পারে না। ফলে তোমার, আমরা জানি যে আলোর যে কোনো একটা রং যদি অনুপস্থিত থাকে তখন সেটা রঙিন হয়ে যায়। এই কারণে এইরকম হাঁসের উপর সূর্য আলো পড়লে সেটা রঙিন হয়ে যায়। আবার যখন তুমি স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে, অর্থাৎ সূর্যালোকের বাইরে চলে আসবে, রুমের ভিতরে চলে আসবে, তখন আবার সিলভার পিরিয়ডিক্যাল আর ক্লোরাইড মিলে সিলভার ক্লোরাইড হয়ে যাবে। আর অপটিক্যাল হাঁস বিশেষ ধরনের হাঁস, এর সংযুক্তিতে কি থাকে? ফসফরাস ও লেড সিলিকেট মিশ্রণ থাকে, খুব সামান্য পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড আর এসটিবিএম মানে এটা অ্যান্টিমনি অক্সাইড যুক্ত হয়। সেরিয়াম অক্সাইড অতি বেগুনি রশ্মি শোষণ করে। আচ্ছা স্যার, আমি তো দেখাচ্ছি বুলেট প্রুফ কাঁচ বিশেষ ধরনের পলিকার্বনেট নামক থার্মোপ্লাস্টিকের সাথে ল্যামিনেটেড করে ল্যামিনেটকে গ্লাস 1989 ন্যানোমিটার পুরুত্বের ল্যামিনেটেড থাকে। প্রস্তুতিতে বিশেষ পদ্ধতি অনুসরণ করা হয়। নিরাপত্তার সাথে প্রাইভেট গাড়ি ও বিভিন্ন ধরনের জানালায় ব্যবহৃত হয়। তো রিসাইকেল কাঁচের আমরা কীভাবে রিসাইকেল করব? হয়তো বলছিলাম রিসাইকেল ইম্পর্টেন্ট। রিসাইকেলের মধ্যে 2টি লাভ, অর্থনৈতিকভাবে লাভ, পরিবেশ দূষণ থেকে লাভ। তাহলে ভাঙ্গা গাছ কখনো প্রকৃতিতে মিশে যায় না, বর্জ্য হিসেবে থাকে। ভাঙ্গা গাছ সংগ্রহ করে পুনরায় আসল গাছ হিসেবে পাওয়া যায়। আর পরিত্যক্ত বর্জ্য ভাঙ্গা গাছের টুকরা সংগ্রহ করে ছোট ছোট টুকরা করা হয়, যাকে কুলেট বলে। কুলেট কাকে বলে এটা মনে রাখবা। কুলেট কি? এটা 1 নম্বর প্রশ্নের জন্য আসে। তাহলে বুঝতে পারছো? বর্জ্য হাঁসকে সংগ্রহ করে ছোট ছোট টুকরা করে ব্যবহার উপযোগী করা, অর্থাৎ কাঁচামাল হিসেবে ব্যবহার উপযোগী করাই হলো কুলেট। প্রাকৃতিক গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে কুলেটকে গলানো হয়। খুব অল্প সময়ের মধ্যে কাজ তরল হয়ে যায়। তরল কাজ পুনরায় ওই জায়গায় আগে নেমে কাজ হতে হয়, এটা বেশি সময় নেয় না। তাহলে আজ এই পর্যন্তই। যারা দেখছি এখানে কয়েকজন আসছো, গেছো, আসা যাওয়া করলে আসলে কিছু শিখে হবে না। একজনে শুধু প্রশ্ন করছে, আমি তার প্রশ্নের উত্তর দিছি, কিন্তু কি বুঝতে পারছে না সেটা বলা হয়নি।
আচ্ছা, যা হোক, আরও অনেক সুযোগ আছে, এখানে কমেন্ট করে জানাইতে পারবা। আমার আর আমার ফেসবুক পেজেও জানাইতে পারবো, আমার পেজেও জানাইতে পারো, হোয়াটসঅ্যাপেও জানাইতে পারো, কলেজের পেজেও জানাইতে পারো। কলেজের পেজে জানাইলে আসলে এটা আমার কাছে আসতে একটু সময় লাগে। কলেজের পেজের মধ্যে অনেকে লেখে, তো তো তোমরা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে জানাই দিবা, যারা হোয়াটসঅ্যাপে যুক্ত আছো। আর যারা আমার আইসিটি ক্লিনিকে যুক্ত আছো ওখানেই জানাই দিবা। আর সরাসরি অথবা আমার সাথে যারা ফেসবুকের লিঙ্কে আছো, আমার ফেসবুকে যারা যুক্ত আছো, আমার ফেসবুকেও জানাই দিব। আমি এই ক্লাসটা সম্ভাব্য আমার সব জায়গায় দিতে চেষ্টা করব, তোমরা যে কোনো জায়গায়। অর্থাৎ আমি বলছি তোমাদের কলেজে অনেক টিচারে দেয়, তোমাদের মন্তব্যটা হয়তো খুঁজে বাইর করতে আমার কষ্ট হবে, তাহলে সরাসরি আমার অন্য লিঙ্কে তোমরা ফালাইতে পারো। আর কলেজে দিলে অসুবিধা নেই, আমি খুঁজে বাইর করব। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ক্লাসটা উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ। খুদা হাফিজ।